আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদ। আপনাদের সাথে আছি আমি তুর্জা রিজাউল। কথা শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ওমিক্রন আক্রান্ত দেশ থেকে এলেই কোয়ারেন্টিন বাধ্যতামূলক জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আগত 240 জনের কাউকে শনাক্ত করা যায়। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে চোরা পথে ক্ষমতায় যেতে চায় বিরোধীরা, মন্তব্য সেতুমন্ত্রীর। অপপ্রচারের বিরুদ্ধে অ্যাটকোর সহযোগিতা চান তথ্যমন্ত্রী। বিদেশে খালেদা জিয়ার মুক্তি না দিলে সরকার পতনের আন্দোলন, হুঁশিয়ারি ফখরুলের। দ্রুত বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার আহ্বান। এবং কাল থেকে ঢাকায় বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর জানালো মালিক সমিতি। রামপুরা সহ কয়েক জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ। সুচিরের শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। শুরুতেই করোনা ও ওমিক্রন প্রসঙ্গ। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে সরকার প্রস্তুত জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ওমিক্রন আক্রান্ত দেশ থেকে এলেই বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে কোয়ারেন্টিন হবে। ওমিক্রন প্রতিরোধে করণীয় নির্ধারণে সচিবালয়ে দুপুরে 18 মন্ত্রণালয়ের সমন্বিত বৈঠকের পর তিনি এসব কথা বলেন। দক্ষিণ আফ্রিকা থেকে এক মাসে দেশে আসা 240 জনের কাউকেই এখনো শনাক্ত করা যায়নি বলেও জানান জাহিদ মালেক। মোবাল্লিক করিমের রিপোর্ট। করোনার নতুন ভেরিয়েন্ট ছড়ানো রোধে সতর্ক অবস্থানে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে করণীয় সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন বয়স্করা জানিয়ে মন্ত্রী বলেন, 60 বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজের আওতায় আনার কথা। মন্ত্রী বলেন, টিকা নেওয়া নিয়ে মানুষের মধ্যে অনাগ্রহ দেখা দেয় নো ভ্যাকসিন নো সার্ভিস ব্যবস্থায় যাওয়ার সিদ্ধান্ত এসেছে সরকার। অনেকেই টিকা এখনো নেয় নাই এবং টিকা আমরা আগে যে আগ্রহটা পেয়েছি টিকা নেওয়ার, সেই আগ্রহটা একটু কম। আমরা একটা জিনিস আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেটা সকলেই একমত হয়েছে, সেটা হলো আগে যেমন নো মাস্ক নো সার্ভিস ছিল, এখন আমরা বলতে চাচ্ছি যে নো ভ্যাকসিন নো সার্ভিস, নো ভ্যাকসিন নো সার্ভিস, এই কথাটা আমরা বলতে চাচ্ছি। সম্প্রতি আফ্রিকা থেকে দেশে আসা 240 জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিদেশ ফেরতদের বাড়িতে পতাকা ঝুলিয়ে রাখার কথা। বিদেশ থেকে যদি কেউ আসে, তারা যদি বিভিন্ন তাদের বাড়িতে যায়, সেটাকেও যাতে তারা মনিটরিংয়ে রাখে, প্রয়োজন হলে পতাকা লাগায় দিবে। আমাদের দেশে 240 জন লোক আসছে সাউথ আফ্রিকা থেকে গত এক মাসে, এবং তাদেরকে আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করার চেষ্টা করছি, কিন্তু আফসোসের বিষয় তারা সকলে তাদের মোবাইল ফোন বন্ধ করে রাখছে। পরে আমাদেরকে তাদেরকে খুঁজে বের করার জন্য স্থানীয় প্রশাসনকে আমাদের বলতে হয়েছে যে তাদেরকে খুঁজে বের করেন। স্কুল কলেজের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও এ সময় জানান স্বাস্থ্যমন্ত্রী। মোবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। এদিকে ওমিক্রন সংক্রমিত আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসা 7 জনের বাড়ির সামনে কোভিড-19 লেখা টাঙানো সহ কঠোর হোম কোয়ারেন্টিনে নিশ্চিতের সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটি। জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খানের সভাপতিত্বে করোনা সংক্রান্ত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানান সিভিল সার্জন মোহাম্মদ একরামুল্লাহ। যে সংক্রমণ বিস্তার না ঘটে সেজন্য হোম কোয়ারেন্টাইনের যথাযথ ব্যবস্থা আমরা নিব। আমাদের আখাউড়া যে স্থলবন্দর রয়েছে সেখানে আমাদের মেডিকেল টিম কাজ করছে। সেই মেডিকেল টিম স্ক্রিনিংয়ের মাধ্যমে দেখছে যে বাইরে থেকে কোনো উপসর্গ নেই, যেন কেউ দেশে ঢুকতে না পারে। কোভ্যাক্সের আওতায় ফ্রান্স সরকারের কাছ থেকে 2,06,000 অ্যাস্ট্রাজেনেকা টিকা উপহার পেয়েছে বাংলাদেশ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বাস্থ্যমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর কাছে টিকা হস্তান্তর করেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যা-মেরিন সো। ফ্রান্স সরকারের দেয়া উপহার দেশের টিকাদান কার্যক্রমকে ত্বরান্বিত করবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আর পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, সুইডেন সরকারের কাছ থেকে আরও 5,30,200 টিকা পাওয়া যাবে। ওমিক্রনের রেড জোন থেকে বাংলাদেশের নাম ভারত তুলে নিয়েছে বলেও জানান আব্দুল মোমেন।
আশা করি সকলে মিলে, দেশবাসী মিলে আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা ওমিক্রনকেও ইনশাল্লাহ আমরা ঠেকাতে পারবো। বাংলাদেশের মানুষ ভালো থাকবে। সুইডেন অ্যানাউন্স করেছে তারও আমাদের 5,30,200 ভ্যাকসিন, অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন আমাদের দেবে। সাউথ আফ্রিকার যে ডেডলি ভাইরাসটা আসছে, নতুন ভাইরাসটা আসছে, সেই জন্য 12টা দেশকে তারা ডেড লিস্টে আপনার রেখেছে। এবং আমরা খুব তাজ্জুব হলাম, আমাদের দেশে ভাইরাস টাইরাস এখন নাই, আমরা এটা জয় করেছি। তারপরে তারা আমাদের নাম ওই 12 জনের মধ্যে এই দিয়ে দিয়েছে। আমরা ভারত সরকারকে অ্যাপ্রোচ করি, আজকে সকালে ভারত সরকার আমাদের রেড লিস্ট থেকে উইথড্র করেছে। যাচ্ছি অন্য প্রসঙ্গে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে বেসরকারি বাসও হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে ঢাকার সড়ক পরিবহন মালিক সমিতি। আগামীকাল 1 ডিসেম্বর থেকে শুধু ঢাকায় এ সিদ্ধান্ত কার্যকর হবে। সকালে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান ঢাকার সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার ইনায়েতুল্লাহ। তিনি জানান, ছুটির দিন ব্যতীত সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ার সুবিধা পাবে। এস এম আরিফের রিপোর্ট। শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের বিষয়ে সিদ্ধান্ত জানাতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এই সংবাদ সম্মেলন। 1 ডিসেম্বর থেকে বিআরটিসির পাশাপাশি বেসরকারি বাসেও হাফ ভাড়া সুবিধা পাবেন শিক্ষার্থীরা বলে জানান সংগঠনের মহাসচিব। বাসে হাফ ভাড়ার ব্যাপারে ছাত্রদের দীর্ঘদিনের আন্দোলনের বিষয় নিয়ে আমরা দফায় দফায় সভা করেছি, মালিক শ্রমিকদের সাথে আলোচনা করেছি। সর্বশেষ গতকালকে আমরা মালিক শ্রমিক সবার সাথে এখানে বসেছিলাম, সেই মর্মে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী কালকে থেকে, ইট মিনস 1 ডিসেম্বর থেকে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর করা হবে। ভাড়া কার্যকরে কিছু শর্ত জুড়ে দেওয়ার কথা জানান তিনি। হাফ ভাড়া প্রদানের সময় স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে। সেকেন্ড, সকাল 7টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর থাকবে। সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন এবং শিক্ষা প্রতিষ্ঠানের মৌসুমি ছুটি সহ অন্যান্য ছুটির সময় ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে না। ঢাকার বাইরে হাফ ভাড়া কার্যকর হবে না বলেও জানান খন্দকার ইনায়েতুল্লাহ। এই সিদ্ধান্ত শুধুমাত্র ঢাকা শহরের জন্য, ঢাকার বাইরে কোনোভাবে এই সিদ্ধান্ত কার্যকর নয়। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মাইনুদ্দিনের মৃত্যুর ঘটনার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে রামপুরা সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তারা মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। আন্দোলনের কারণে ঢাকার বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়, এতে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীদের। ডেনিদ রগের রিপোর্ট। দুই বাসের রেষারেষিতে সহপাঠী মাইনুদ্দিনের মৃত্যুর পর থেকেই বিক্ষুব্ধ ছাত্র সমাজ। সহপাঠীর মৃত্যুর জন্য দোষীদের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে সকাল থেকেই সড়কে আন্দোলনে নামে তারা। রামপুরা ও ধানমন্ডি সহ বিভিন্ন স্থানেই সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সড়কে আর যেন কোনো মৃত্যুর ঘটনা না ঘটে আর কোনো মায়ের কোল যেন খালি না হয়, সেই আশা নিয়েই রাস্তায় নামার কথা জানায় শিক্ষার্থীরা। এই রায়দা ধাক্কা দেওয়ার ফলে তো আর আউনাবিল হয়েছে। এই ছেলের কিছু কোনো জীবনের দাম নাই। একটা ছেলে যখন আসে কত চিন্তা নিয়ে আসে, তার বাবা মার ইচ্ছা থাকে না। আমাদের দাবিটা আসলে আমরা যাতে সেকেন্ড টাইম আর না মরি, এমনিতেই মরতেছি আরো মরতেছি, আমরা মুক্তি চাই টোটালি সড়ক থেকে। মোট কথা আমরা নিরাপদ সড়ক চাই। হাফ পাস দরকার আছে, কিন্তু আমরা নিরাপদ সড়ক চাই। লাইসেন্স থাকতে হবে, ঠিকভাবে চলতে হবে গাড়ি। আমাদের স্টুডেন্ট যে দাবি সেটা মানতে হবে, মানে স্টুডেন্ট যাতে হাফ ভাড়া দেয় কোনোভাবে সুষ্ঠু ব্যবহার, স্বাভাবিক ব্যবহার করতে। একদিন আগে শিক্ষার্থীদের হাফ ভাড়ার ঘোষণা হলে মাইনুদ্দিনের মৃত্যুর ঘটনা এড়ানো যেত বলেও মনে করে সহপাঠীরা। বাস চালক ও হেলপারের বেপরোয়া আচরণের প্রতিবাদ জানান তারা। পরিবর্তনই হয় নাই, কোনো পরিবর্তনই হয় নাই। পরিবর্তন হলে এমন অ্যাক্সিডেন্ট হতো না। অ্যাম্বুলেন্সগুলো বা যারা রোগী আছে তাদেরকে আমরা আগে দিয়ে দিব। ভোগান্তি যাতে না হয় সেই কথা মাথায় রেখে আমরা এই লাইনটা তৈরি করতেছি।
আমাদের শুধু ইমার্জেন্সি লাইন আছে, ইমার্জেন্সি লাইন দেওয়া যারা রুগী, পরীক্ষার্থী, স্কুল কলেজ ভার্সিটি যারা পরীক্ষার্থী আছে তাদের আমাদের উন্মুক্ত করে দিচ্ছি। 3 বছর আগে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা যেভাবে রাস্তায় নেমেছিল ঠিক একইভাবে আজও তারা রাস্তায়। তারা বলছে সড়ক এখনো নিরাপদ নয়, কারণ সড়কে হত্যার বিচার হয় না। কবে হবে সড়ক মৃত্যুর আতঙ্কবিহীন, সেই প্রশ্ন সবার। ড্যানি দ্রং, মাই টিভি, ঢাকা। প্রত্যক্ষ আয়কর বাড়ানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি তাগিদ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। জনগণের করের টাকা যেন কোনো ধরনের অপচয় না হয় সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় আয়কর দিবসে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতি এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিব বলেন, করদাতাদের দাবি অনুযায়ী আয়কর হ্রাস করা হলে কর প্রদানকারীর সংখ্যা বাড়বে ও দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। অনুষ্ঠানে এফবিসিসিআর সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন বক্তব্য রাখেন। বাংলাদেশ বিনির্মাণের পথনকশা, যার মূল লক্ষ্য 2041 সালের মধ্যে দারিদ্র্যের বিলুপ্তি ঘটিয়ে এবং উচ্চ আয়ে দেশের মর্যাদার আসীন করে বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত করা। রাজনৈতিক প্রসঙ্গ। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, বৈঠকে প্রতিবেশী দুই দেশের ব্যবসা বাণিজ্য ও পারস্পরিক সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় হাইকমিশনার 1972 সালে তোলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বিরল ছবি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। তিনি কিছু অডিও, ভিডিও এবং সংবাদপত্রের কাটিং পেন ড্রাইভে করে প্রধানমন্ত্রীকে দেন। জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশ সফর করবেন বলেও জানান বিক্রম দোরাইস্বামী। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে চোরা পথে ক্ষমতায় আসতে চায় বিরোধীরা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সাথে মতবিনিময়কালে তিনি কথা বলেন। করোনার নতুন ভেরিয়েন্ট পার্শ্ববর্তী দেশে চলে আসলে দেশের অবস্থা কি হয় বলা মুশকিল বলেও জানান তিনি। বিরোধীদের অপপ্রচারের জবাবে সরকারের অর্জন সমূহকে তুলে ধরার জন্য অ্যাটকো নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মাহবুব সৈকতের রিপোর্ট। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আমন্ত্রণে ঢাকা ক্লাবে প্রীতি সমাবেশে যোগ দেন টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর নেতারা। প্রধান অতিথির বক্তব্যে করোনার নতুন ভেরিয়েন্ট নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। ওমিক্রন নামের যে ভাইরাসটি আজকে আফ্রিকা থেকে ইউরোপে ছড়িয়ে পড়েছে, দেশে দেশে আজকে আতঙ্ক। আমাদের এখানেও আমরা মুক্ত থাকব, ভারতে আসলে আমরা ইনফেক্টেড হব এবং ফ্যাটালিটিস কী হবে এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না। চলমান ইউপি নির্বাচন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চোরাই পথে তারা ক্ষমতা যাওয়ার পথ খুঁজছে, দেশের রাজনীতিকে অস্থিতিশীল করে, দেশের রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে গোলা পানিতে মাছ শিকারের একটা অশুভ প্রয়াস অব্যাহত রয়েছে। সরকারের অর্জনসমূহ তুলে ধরার জন্য অ্যাটকো নেতাদের প্রতি আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এতগুলো ইলেকট্রনিক মিডিয়া জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এসছে, তো আপনাদের সার্বিক সহযোগিতা চাই, মূল কথা হচ্ছে এটি। সর্বদা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে অবস্থান নেয়ার কথা জানান অ্যাটকোর প্রেসিডেন্ট অঞ্জন চৌধুরী। আমরা চাই যে বাংলাদেশের যত উন্নয়ন আমাদের বঙ্গবন্ধুর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হচ্ছে আপনাদের সহযোগিতাতে। এইটাই যেন মানুষ মনে রাখে, এইটাই যেন মানুষ মুখে মুখে বলে। আনুষ্ঠানিক বক্তব্যের পর মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী সহ অ্যাটকোর অন্যান্য সদস্যরা অতিথিদের সাথে মতবিনিময় করেন। মাহবুব সৈকত,
মাইটিভি, ঢাকা। এর আগে সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জনগণের ইচ্ছায় সরকার ক্ষমতায়, বিএনপি চাইলেই পতন হবে না। তিনি অভিযোগ করেন, বিএনপি সরাসরি নির্বাচনে অংশ না নিলেও পেছন থেকে উস্কানি দিচ্ছে। খালেদা জিয়ার ব্যাপারে আমাদের তো আইনের কোনো এখানে প্রতিবন্ধকতা নেই। এখন তিনি আইনের একটা জটিলতার মধ্যে পড়েছে এবং এই জটিলতা সৃষ্টি করেছে বিএনপি। 7 বছর ধরে একটা মামলাকে ঝুলিয়ে রেখেছে। এই মামলার রায় হয়েছে, বিচার ব্যবস্থা স্বাধীন, সেখানে বেগম জিয়া দণ্ডিত হয়েছেন এতিমের অর্থ আত্মসাৎ করার অপরাধে। তিনি শাস্তি ভোগ করছেন, আর সেটার জন্য তো আওয়ামী লীগ দায়ী না। মানবিক ব্যাপার যেটা, সেটা কিন্তু শেখ হাসিনা সর্বোচ্চ মানবিকতা প্রদর্শন করেছেন। খালেদা জিয়াকে মুক্তি না দিলে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীতে বিএনপির সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। দ্রুত খালেদা জিয়াকে বিদেশে নিয়ে সুচিকিৎসার অনুমতি দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আর দলের জন্য অন্য নেতারা বলেন, খালেদা জিয়ার কিছু হলে সরকারকেই দায় নিতে হবে। এসএম খুরশেদ আলমের রিপোর্ট। সুচিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেয়ার দাবিতে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এই সরকারের জনপ্রিয়তা নেই, একেবারে তলানিতে পড়ে গেছে, সারা বিশ্বে ঘৃণিত একটি দেশ। খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার কথা তুলে ধরে দ্রুত তাকে বিদেশে চিকিৎসার জন্য নেয়ার দাবি জানান দলের কেন্দ্রীয় নেতারা। বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য আল্লাহর রহমতে এই ঢাকায় মানুষের ঢল নেমেছে। আমরা বেগম খালেদা জিয়াকে দেখতে চাই। অসুস্থ খালেদা জিয়ার দ্রুত মুক্তি ও বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, অন্যথায় সরকার পতনের আন্দোলন শুরু হবে। একজন সংগ্রামী মহিলা, একজন সংগ্রামী মানুষ, সংগ্রামী নেত্রী, যিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, অসুখের সঙ্গে পাঞ্জা লড়ছেন, মানুষের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, দেশনেত্রীর মুক্তির জন্য আমাদেরকে আজকে এই সরকারকে অবশ্যই বন্ধুগণ সরাতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। 2 দিন পর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার কথাও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই কর্মসূচিগুলোতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এসএম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, যাকে বলা হচ্ছে মহাকাশ দেখার নতুন চোখ, মানুষের দৃষ্টিসীমার বাইরেও মহাব্রহ্মাণ্ড এতদিন দেখে আসছিল হাবল স্পেস টেলিস্কোপ। নাসার দাবি, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আগের চেয়ে অনেক বেশি আধুনিক, যেটি মহাকাশ গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন আনবে। সাপ্তাহিক আয়োজন মাইটেকে আরও জানাচ্ছেন মুবাল্লিক করিম। গভীরভাবে মহাকাশ পর্যবেক্ষণের জন্য নাসা হাবল স্পেস টেলিস্কোপ পাঠিয়েছিল 1990 সালের 24 এপ্রিল। এটি বসানো আছে ভূপৃষ্ঠ থেকে 550 কিলোমিটার উঁচুতে। এই টেলিস্কোপের কল্যাণে গত 3 দশকে মহাকাশ বিজ্ঞান খুব দ্রুত গতিতে এগিয়েছে। সময়ের ধারাবাহিকতায় ব্রহ্মাণ্ডের আরও গভীরে গিয়ে পর্যবেক্ষণ জরুরি হয়ে পড়েছে, আর সেই জায়গা পূরণ করতে যাচ্ছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। নাসার দাবি, এটি মহাকাশ গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। নাসা বলছে, মহাকাশ পর্যবেক্ষণ করা নতুন এই চোখ প্রায় 1400 কোটি বছর আগের বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের পর থেকে এখনকার সময় পর্যন্ত বিভিন্ন মহাজাগতিক বস্তু, তাদের উৎপত্তি, বিকাশ ও ধ্বংসের বহু ঘটনা পর্যবেক্ষণ করতে পারবে। এমনকি ভিন গ্রহে প্রাণের পক্ষে টিকে থাকার পরিবেশ রয়েছে কিনা তাও কতটা সহায়ক, এসব জানা যাবে এর মাধ্যমে। মহাকাশের যে জায়গায় এই অবলোহিত রশ্মি টেলিস্কোপটিকে বসানো হবে, সে জায়গা পৃথিবী থেকে 10 লাখ মাইল বা 15 লাখ কিলোমিটার দূরে। উৎক্ষেপণের পর সবকিছু ঠিকঠাক চললে সেই পথ পাড়ি দিতে প্রায় 1 মাস সময় লাগবে। সেখানে পৌঁছে তার আয়নাগুলো ও সানশিট খুলতে এবং অন্যান্য যন্ত্রাংশ চালু করতে সময় লাগবে অন্তত আরও 6 মাস। অ্যারিয়ান 5 ECA রকেটে চেপে এটি মহাকাশে পাড়ি জমাবে আগামী 22 ডিসেম্বর।
$10 বিলিয়ন খরচ করে তৈরি করা এই টেলিস্কোপে রয়েছে মূলত 6টি যন্ত্র, যা বিজ্ঞানীদের আবিষ্কার করা বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে অন্যতম। হাবল টেলিস্কোপকে কয়েক দফা মেরামত করা গেলেও জেমস ওয়েবের দূরত্ব বেশি হয় এটি আর মেরামত করার সুযোগ থাকবে না। হাবলের একটা আয়না রয়েছে, জেমস ওয়েবের থাকছে 18টি। ভালো ছবি তুলতে সক্ষম করার জন্য যেখানে স্বর্ণ ব্যবহার করা হয়েছে, এগুলো মহাকাশে একটি আরেকটির সঙ্গে জোড়া লাগবে, তখন এর আকার হবে হাবলের আয়নার 3 গুণ। বিশেষজ্ঞদের ধারণা, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপই হবে মহাকাশ গবেষণা সংস্থা নাসা, এসা, সিএসএ, ইসরো, জাপানের জাক্সা ও রাশিয়ার রসকসমসের পর্যবেক্ষণ ও গবেষণার প্রধান অবলম্বন। মুবাল্লিক করিম, মাই টিভি। আগামী 16 জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। সব কেন্দ্রে এবার ইভিএমে ভোট গ্রহণ করা হবে। বিকেলে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এই নির্বাচনের তাফসিল ঘোষণা করেন ইসির সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় ভোটের তারিখ অনুমোদন দেওয়া হয়। ঘোষিত তাফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 15 ডিসেম্বর। 20 ডিসেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় 27 ডিসেম্বর। একই তফসিলে সংসদের টাঙ্গাইল 7 আসনের উপনির্বাচন ও 5টি পৌরসভায় নির্বাচন হবে, সেগুলো ইভিএমে হবে বলে জানান ইসির সচিব হুমায়ুন কবির খন্দকার। জাতীয় সংসদের 136 টাঙ্গাইল 7 আসনের নির্বাচন এবং 5টি পৌরসভা বিষয় সিদ্ধান্ত হয়েছে। এই সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ জাতীয় সংসদের 136 টাঙ্গাইল 7 আসনের উপনির্বাচন এবং 5টি পৌরসভার নির্বাচনের বিষয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে একই তফসিলে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 15 ডিসেম্বর 2021। মনোনয়নপত্র বাছাই 20 ডিসেম্বর 2021। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 27 ডিসেম্বর 2021 এবং ভোট গ্রহণ 16 জানুয়ারি। বিশিষ্ট নজরুল গবেষক জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুর 2:30টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 7 অক্টোবর পেটের ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। পরীক্ষা নিরীক্ষার পর ফুসফুসে পানি ধরা পড়ে। তখন থেকে তিনি সেখানে বক্ষব্যাধি বিভাগে চিকিৎসা নিচ্ছিলেন। উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা তাকে ভারতে নিয়ে যেতে চাইলেও তিনি রাজি হননি। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উত্তরায় বাসায় নেয়ার পর 10 নম্বর সেক্টরের খালিদ বিন ওয়ালিদ মসজিদে জানাজা শেষে মরদেহ রাখা হবে হাসপাতালের হিমঘরে। সবার শ্রদ্ধা নিবেদনের জন্য কাল দুপুরে অধ্যাপক রফিকুল ইসলামের কফিন নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। আসরের পর জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের জন্য 20 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তারকা পেসার তাসকিন আহমেদ। ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্টে খেলতে পারেননি তাসকিন। আর বিশ্বকাপে চোট পেয়ে দল থেকে ছিটকে যান সাকিব। পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশের স্কোয়াডে নতুন মুখ মোহাম্মদ নাইম শেখ। দলে আরও রয়েছেন অধিনায়ক মুমিনুল হক, সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি, নাইম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রেজা, খালেদ আহমেদ ও শহীদুল ইসলাম। 2 টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি শনিবার মিরপুরে শুরু হবে। 9 বছর পর অনুষ্ঠিত নারী কাবাডি লিগে বাংলাদেশ আনসারকে গোল্ডেন ডেটে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ। ফাইনালে প্রথমার্ধে 13-9 ব্যবধানে এগিয়ে ছিল আনসার। দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় পুলিশের মেয়েরা। 20-20 পয়েন্ট ব্যবধানে সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। ফলে খেলা গড়ায় টাই ব্রেকারে। সেখানে 5টিতেই সমতা হওয়ায় গোল্ডেন ডেট জিতে শিরোপা জেতে বাংলাদেশ পুলিশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন কাবাডি ফেডারেশনের সভাপতি ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। এই যে 11টা টিমের খেলা দেখে
আমরা ইতিমধ্যে 25 জন প্লেয়ার, যেগুলো আগের জাতীয় দলে ছিল না, 25 জন প্লেয়ার অলরেডি সিলেক্ট করছি। যেহেতু আমাদের বাহিনীর প্রধান অথবা টুআইসি ওনারা এটার প্রধান থাকেন, সেজন্য এই খেলাটা যাতে একটা কাঙ্ক্ষিত মানে পৌঁছায়, আন্তর্জাতিক মান যাতে অর্জন করতে পারে, সেটার জন্য আমরা অব্যাহতভাবে চেষ্টা করে যাচ্ছি। সংবাদ শেষ করব ভিন্ন ধর্মী এক খবর দিয়ে। ৭৪ বছরের খিম হাংয়ের স্বামী মারা গেছে গত বছর। এরই মধ্যে একটি বাছুর তার মুখের কাছে মুখ এনে আদর করেছিল। যদিও তার দাবি আদর নয়, তাকে চুম্বন করেছিল গরুটি। তারপর থেকেই খিমের মনে হচ্ছে এই গরুটি তার মৃত স্বামী। এমন মনে হওয়ার পর গরুটিকে বিয়ে করে রীতিমতো সংসার শুরু করেছেন খিম। মোবালি করিমের আরেকটি রিপোর্ট। ঘাড়ের কাছে আদর করে সিঁড়ি দিয়ে নেমে আসছিল, তা দেখে মুগ্ধ স্ত্রী এবং নিমিষেই চিনে ফেললেন স্বামীকে। স্ত্রীর নাম খিম হাং। কম্বোডিয়ার এই মহিলার বয়স ৭৪ বছর। এ বয়সেও প্রেম রোমান্টিকতায় কমতি নেই। তবে তিনি যাকে স্বামী হিসেবে নিমিষে চিনে নিয়েছেন, তিনি কিন্তু মানুষ নন, আস্ত এক গরু। তবে সেই গরুর আচরণ নাকি খিমের প্রয়াত স্বামীর মতোই। এমন মনে হওয়ার পর গরুটিকে বিয়েও করেছেন খিম। গ্রামবাসীদের অনেকেই উপস্থিত ছিলেন খিমের বিয়েতে। গরুটিকে বিয়ে করে নিজের ঘরে রেখেছেন। নিয়মিত গোসল করানো, খেতে দেওয়ার পাশাপাশি স্বামী হিসেবে তিনি প্রাণীটির যত্ন নিচ্ছেন। এমনকি আরাম করে ঘুমের জন্য নরম বালিশ বিছানার ব্যবস্থাও করেছেন তিনি। মুবাল্লিক করিম, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে শিরোনাম জানিয়ে দিব আরও একবার। ওমিক্রন আক্রান্ত দেশ থেকে এলে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আগত 240 জনের কাউকে শনাক্ত করা যায়। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে চোরা পথে ক্ষমতায় যেতে চায় বিরোধীরা, মন্তব্য সেতু মন্ত্রীর। অপপ্রচারের বিরুদ্ধে এককর সহযোগিতা চান তথ্যমন্ত্রী। বিদেশে খালেদা জিয়ার মুক্তি না দিলে সরকার পতনের আন্দোলন, হুঁশিয়ারি ফখরুলে। দ্রুত বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার আহ্বান। কাল থেকে ঢাকায় বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর, জানালো মালিক সমিতি। রামপুরা সহ কয়েক জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ। ওমিক্রন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বললেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রে লকডাউন কিংবা চলাচলে বিধি নিষেধ বাড়ছে না। এবং পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের জন্য 20 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। ফিরেছেন সাকিব ও তাসকিন। এই ছিল এখনকার আয়োজন। দর্শক, ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbg নিউজ এবং অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, অবশ্যই মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।